প্রথম ক্রম বিক্রিয়া ফার্স্ট অর্ডার তাহলে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন আজকে আমরা করি। তো প্রথম ক্রম বিক্রিয়া কাকে বলে? প্রথম যেটা আমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। না, যে বিক্রিয়া হার বিক্রিয়কের গাঢ়ত্বের এক ঘাতের সাথে সমানুপাতিক তাকে আমরা বলবো আসলে প্রথম ক্রম বিক্রিয়া। যেমন ধরো একটা বিক্রিয়া ঘটছে এন এ থেকে প্রোডাক্ট, তাহলে এন এ থেকে প্রোডাক্ট একটা বিক্রিয়া ঘটেছে। আমি বিভিন্ন সময়ান্তরে এর গাঢ়ত্ব পরিমাপ করেছি বা বিভিন্ন সময়ান্তর ধরে আমরা এর গাঢ়ত্ব পরিমাপ করছি। যেমন যদি দেখা যায় প্রথম একদম ইনিশিয়াল শুরুতে এর গাঢ়ত্ব যেটাকে আমরা অ্যাকচুয়াল বলতে পারি A0, এটা সমান ধর এ, তাহলে এর গাঢ়ত্ব সেই সময় ছিল A0 যাকে আমরা এ বললাম, এবং ওই সময় প্রোডাক্ট কিছু ছিল না তাই গাঢ়ত্ব 0। টি সময় পরে আমরা টি সময় পরে কি পাচ্ছি না এটি পরিমাণ এর অবশিষ্ট গাঢ়ত্ব রয়েছে। এর অবশিষ্ট গাঢ়ত্ব এক্ষেত্রে এটি পরিমাণ, যেটাকে আমরা এ মাইনাস এক্স বললাম। আর প্রোডাক্ট উৎপন্ন হয়েছে ওই সময়েতে যদি প্রোডাক্ট এক্স পরিমাণ তৈরি হয়ে থাকে তাহলে এক্স সমান হচ্ছে আমাদের A0 মাইনাস এটি। ওকে, তাহলে আমরা কি পেলাম না একটা প্রথম ক্রম বিক্রিয়া, অর্থাৎ যে বিক্রিয়ার হার বিক্রিয়কগুলোর গাঢ়ত্বের এক ঘাতের সাথে সমানুপাতিক, তাহলে তাকে আমরা বলবো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। শূন্য প্রাথমিক সময়েতে বিক্রিয়কের ইনিশিয়াল কনসেন্ট্রেশন প্রাথমিক গাঢ়ত্ব A0 যাকে আমরা এ ধরলাম। টি সময় পরে এক্স পরিমাণ প্রোডাক্ট তৈরি হয়েছে, তাহলে অবশিষ্ট বিক্রিয়ক এ মাইনাস এক্স যেটাকে আমরা এটি বলছি, তাহলে এক্স সমান A0 মাইনাস এটি। এখন ডিটি ক্ষুদ্র সময়ে ডিএক্স গাঢ়ত্বের পরিবর্তন হলে বিক্রিয়া হার কি হবে না হারটা হবে ডিএক্স বাই ডিটি। এই বিক্রিয়া হারটাকে আমরা ধরবো ডিএক্স বাই ডিটি। আমরা জানি বিক্রিয়া হার তাহলে আর প্রপোর্শনাল টু এ টু দি পাওয়ার n1 এক ক্রম বিক্রিয়া, বা dx বাই dt সমান k ইনটু ওই সময়ে ভরক্রিয়ার সূত্র বলতে ওই সময়ে উপস্থিত যে সময় মাপবো তাহলে ওই সময়ে যে বিক্রিয়ক কনসেন্ট্রেশন তার গাঢ়ত্বের এক ঘাতের সাথে সমানুপাতিক, তাহলে k ইনটু a মাইনাস x হোল টু দি পাওয়ার 1। তাহলে এটি হলো আমাদের প্রথম ক্রম বিক্রিয়ার জাস্ট প্রাথমিক দিকটা আমরা লিখলাম যে বিক্রিয়া হারটাকে কিভাবে রিপ্রেজেন্ট করলাম। এখন দেখ আমরা যদি ইন্টিগ্রেট করি আমরা একটা লাগ, এটা তো ক্ষুদ্র সময়ে মেপেছি, ডিটি আমাদের ছিল একটা ছোট ক্ষুদ্র সময়, কিন্তু আমরা যদি একটা বড় অনেকটা সময়ের জন্য বিক্রিয়াটাকে আমরা পরিমাপ করি তাহলে আমরা কি লিখতে পারি যে বাই dx সমান k into dt, dx by a minus x dx by a minus x সমান k into dt। তাহলে আমরা এখানে লিখলাম যে বোথ সাইডে ইন্টিগ্রেট করে উভয় পক্ষে যদি আমরা ইন্টিগ্রেট করি বাই ইন্টিগ্রেটিং বোথ সাইড, আমরা যখন একটা লার্জ টাইম স্প্যানে মাপবো তাহলে বাই ইন্টিগ্রেটিং
বোথ সাইড কি আসবে, ইন্টিগ্রেশন অফ dx বাই a মাইনাস x সমান ইন্টিগ্রেশন অফ k ইনটু dt প্লাস i। এই i টাকে আমরা বলছি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। i হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে আমরা কি পাচ্ছি সেখান থেকে, এবারে দেখ যদি ইন্টিগ্রেশনের নিয়মটা আমরা আলোচনা করি, তাহলে 1/x dx সমান কি ln x। 1/x dx এটা তাহলে আমাদের হচ্ছে ln x। এবারে তুই ধর লিখলি যে a মাইনাস x সমান যদি q হয়, ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি যে মাইনাস এক্স সমান ইউ মাইনাস এ আসবে। দেখ মানে আমরা এটাকে যদি ডিএক্স টাকে মানে এক্স টা এখানে কি এ মাইনাস এক্স, এক্স এর জায়গাটা হচ্ছে এক্ষেত্রে আমাদের এ মাইনাস এক্স বা এক্স সমান এ মাইনাস ইউ রইলো, তাহলে ডিএক্স সমান এটা তো কনস্ট্যান্ট টার্ম, এটা প্রাথমিক দ্বারা তখন মাইনাস ডিইউ। অথবা ইন্টিগ্রেশন করে আমরা পাবো মাইনাস 1 বাই মাইনাস ln a মাইনাস এক্স সমান kt প্লাস i। মাইনাস ln a মাইনাস এক্স সমান kt প্লাস i। এখন t সমান যখন 0 তখনই আমরা একটা বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বটাকে একটা ফিক্সড পরিমাণে নিয়েছি, অর্থাৎ এখানে একটা কনস্ট্যান্ট এখানেতে, তাহলে তখন a মাইনাস এক্স সমান দেখ a। যখন সময়টা একদম ইনিশিয়াল শুরুতে তখন বিক্রিয়কের গাঢ়ত্ব ছিল a পরিমাণ, তাহলে a মাইনাস এক্স সমান অ্যাকচুয়ালি a বা x সমান 0, t সমান 0 হলে x সমান 0। অতএব i সমান মাইনাস ln a। t সমান যদি 0 হয় তাহলে a মাইনাস x সমান a অথবা i সমান মাইনাস ln a। তাহলে আমরা পাচ্ছি কি, অতএব মাইনাস ln a মাইনাস x সমান kt মাইনাস ln a। i এর ভ্যালুটা হচ্ছে এক্ষেত্রে আমাদের মাইনাস ln a বা ln a মাইনাস ln a মাইনাস x সমান ln a মাইনাস ln a মাইনাস x সমান kt বা ln a বাই a মাইনাস x সমান হচ্ছে kt। এবং এইটি ফার্স্ট অর্ডার রেট কাইনেটিক্স এর সমীকরণ। ফার্স্ট অর্ডার রেট কাইনেটিক্স ইকুয়েশন ln a বাই a মাইনাস x ইকুয়ালস টু kt, যেখানে a বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্ব এবং a মাইনাস x t সময় পরের গাঢ়ত্ব। তাহলে আমরা কি লিখতে পারি, প্রথম ক্রম বিক্রিয়ার হার সমীকরণ ln a বাই a মাইনাস x সমান kt বা 2.303 log a by a minus x equals to kt। ln কি বেস, লগটা 10 বেস,
দুজনাকার কনভার্সন করলে আমরা যেটা পাই, দুজনাকার মধ্যে যখন কনভার্সন করে দেবো তখন 2.303 দিয়ে আমার এখানে একটা গুণ হয়ে যাবে। আর আমি দুটো ইকুয়েশনের যে কোনো একটা আমি মনে রাখলেই হবে। এখানে লিখতে হবে এ সমান বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্ব এ সমান বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্ব আর এ মাইনাস এক্স বিক্রিয়কের টি সময় পরের গাঢ়ত্ব। তাহলে এ হচ্ছে বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্ব আর এ মাইনাস এক্স টি সময় পরে গাঢ়ত্ব। এইটি ধরো তোমাদেরকে কখনো দেখবে প্রশ্ন আসবে ফার্স্ট অর্ডার অর্থাৎ প্রথম ক্রম বিক্রিয়ার হার সমীকরণটি প্রতিষ্ঠা করো, এটাকে এস্টাবলিশ করতে দেবে তোমাকে, তখন এই শুরু থেকে লিখবো যেটা আজকে প্রথম থেকে শুরু করলাম। কিন্তু যদি প্রশ্নটা এরকম দেয় যে এইখান থেকে কোনো একটা কোয়েশ্চেন তোমাকে আসছে, দেখাও যে প্রথম ক্রম বিক্রিয়ার সম্পূর্ণ হতে কত সময় লাগবে, প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু কি, সেই জাতীয় প্রশ্নগুলোর জন্য আমরা মনে রাখবো কি না আমরা শুরু করবো এখান থেকে। যদি আমার এস্টাবলিশ না করতে বলে আমি এখান থেকে স্টার্ট করব এবং আমি লিখবো যে একটি প্রথম ক্রম বিক্রিয়ার হার সমীকরণ ln a বাই a মাইনাস x সমান kt, যেখানে এ বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্ব এবং a মাইনাস x t সময় পরে গাঢ়ত্ব, k টা কি, k হচ্ছে হার ধ্রুবক, k সমান হার ধ্রুবক, ব্যাস এইটা আমরা আগে এস্টাবলিশ করে দেবো, মানে এইটিকে লিখে দিয়ে আমরা এর পরবর্তী অংশে যাব। এবারে এখান থেকে কমন যে দুটো কোয়েশ্চেন আসে তোমাদের পরীক্ষাতে, সেটা হচ্ছে টাইম ফর কমপ্লিশন সম্পূর্ণ বিক্রিয়াকাল এবং অর্ধায়ু। তো মোস্ট ভাইটাল কোয়েশ্চেন কি, অর্ধায়ু। এই অর্ধায়ুটা কি না, যে সময়ে বিক্রিয়কের অবশিষ্ট গাঢ়ত্ব প্রাথমিক গাঢ়ত্বের অর্ধেক হয়। তাহলে অর্ধায়ু যদি টি হাফ হয় তাহলে আমরা কি লিখতে পারি, অর্ধায়ু যদি টি হাফ তাহলে a মাইনাস x সমান a বাই 2। অর্ধায়ু যদি টি হাফ হয় তাহলে a মাইনাস x সমান a বাই 2 হবে, অবশিষ্ট গাঢ়ত্বটা প্রাথমিক গাঢ়ত্বের অর্ধেক। ফ্রম ইকুয়েশন 1 2 আমাদের 2 নম্বর সমীকরণ থেকে কি দেখছি যে k ইনটু টি হাফ সমান ln a বাই 2, that is ln 2। অতএব টি হাফ সমান 1 বাই k ln 2। এই ln 2 এর ভ্যালু হচ্ছে মুখস্থ রেখে দেবে 0.693, তাহলে ভ্যালুটা অ্যাকচুয়ালি ফ্যাক্টরটা আমাদের এলো টি হাফ সমান 1 বাই k 0.693 বাই k, তাহলে টি হাফ সমান 0.693 বাই k। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম, এটার ভৌত তাৎপর্য কি? লক্ষ্য করো এই টার্মটার মধ্যে কোথাও a নেই, a মাইনাস x নেই, অর্থাৎ না এখানে a আছে না এখানে a মাইনাস x আছে, তাই তো? তাহলে এটা একটা কনস্ট্যান্ট টার্ম, অর্থাৎ এখানে আমরা কি লিখবো যে অর্থাৎ প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু প্রাথমিক গাঢ়ত্বের উপরে নির্ভর করে না। প্রথম ক্রম বিক্রিয়াটার অর্ধায়ু প্রাথমিক গাঢ়ত্বের উপরে নির্ভর করবে না। কেন করছে না? এখানে তো এ বলে কোনো টার্ম নেই। তাহলে অর্থাৎ আমরা যদি 1 লাখ কণা নিয়ে শুরু করি, যে সময়ে 50,000 হবে
আর আমি যদি একটা কণা নিয়ে শুরু করি যে সময় অর্ধেক হবে, আমি যদি 10টা নিয়ে শুরু করি যে সময় 5টা হবে, এই সব সময়টা একই। অর্থাৎ প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু প্রাথমিক গাঢ়ত্বের উপরে নির্ভর করে না। যে সময়ে 1 লাখ থেকে 50,000 হবে, সেই একই সময়ে 10,000 থেকে 5,000 হবে, সেই একই সময়ে 1,000 থেকে 500 হবে, সেই একই সময়ে 1টা থেকে অর্ধেকটা হবে। বোঝা গেছে? এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখাও, মানে এই লাইনটি আসবে তোমাদের কোশ্চেন অনেক সময়, যে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু প্রাথমিক গাঢ়ত্বের উপরে নির্ভর করে না, এটা প্রমাণ করো। আর একটা কোশ্চেন আমাদেরকে এখান থেকে পেতে হয়, যেটাকে আমরা বলছি সম্পূর্ণ বিক্রিয়াকাল। সম্পূর্ণ বিক্রিয়াকাল, টাইম ফর কমপ্লিশন। সম্পূর্ণ বিক্রিয়াকাল মানে কি? সম্পূর্ণ বিক্রিয়াকালটা যদি আমাদের টি ধরি, তাহলে ওই সময়ে a - 1 সমান 0, আর কিচ্ছু পড়ে নেই। সম্পূর্ণ বিক্রিয়াকাল মানে সমস্ত বিক্রিয়ক আমার শেষ হয়ে গেছে। তো দেখা যাক আমরা কি জানি, ফ্রম ফার্স্ট অর্ডার রেট কাইনেটিক্স P equals to 1/k ln a by a minus h। তাই তো, ফার্স্ট অর্ডার রেট কাইনেটিক্স হচ্ছে T সমান 1/k ln a by a minus h। এখন a minus x সমান 0 হলে সম্পূর্ণ বিক্রিয়াকাল সব শেষ হয়ে গেছে, তাহলে T সমান 1/k ln a by 0 something by 0 ইনফিনিটি। অতএব সম্পূর্ণ বিক্রিয়াকাল T equals to ইনফিনিটি। বিক্রিয়াটা শুরু হলে অসীম সময় পরে শেষ হবে, অর্থাৎ কোনোদিনই শেষ হবে না। এই কোনোদিন শেষ হবে না না বলে আমরা কি বলবো, যে একটা প্রথম ক্রম বিক্রিয়া শুরু হওয়ার অসীম সময় পরে বিক্রিয়াটি শেষ হবে। এটি হলো ফার্স্ট অর্ডার রেট কাইনেটিক্স। তাহলে তিনটি টাইপের 2 নম্বরের কোশ্চেন এখান থেকে আসে। এক, একটি প্রথম ক্রম বিক্রিয়ার হার সমীকরণ প্রতিষ্ঠা করো। 2, প্রথম ক্রম বিক্রিয়ার হার সমীকরণটি লেখো এবং অর্ধায়ুর মান নির্ণয় করো। 3 নম্বর, তোমাদেরকে বলে দেবে যে দেখাও যে অর্ধায়ু প্রাথমিক গাঢ়ত্বের উপর নির্ভর করে না। চতুর্থ, সম্পূর্ণ বিক্রিয়াকাল নির্ণয় করো। এটা যে লেখা প্রশ্নগুলোর মধ্যে আসবে। উদাহরণ যদি আমরা চাই, মনে রাখবে তেজস্ক্রিয় বিভাজন, তেজস্ক্রিয় বিভাজন মানে আমরা পড়েছি না যে তেজস্ক্রিয় মৌলগুলো থেকে আলফা বিটা ইত্যাদি কণা নির্গত হয়ে ওরা নতুন মৌলে রূপান্তর হয়। তেজস্ক্রিয় বিভাজন ফার্স্ট অর্ডার কাইনেটিক্স মেনে চলে। আর 2 নাম্বারটা হচ্ছে যে H2O2 এর বিয়োজন, H2O2 এর বিয়োজন সমীকরণটা কি লিখবো, H2O2 থেকে H2O প্লাস হাফ O2। এটা ফার্স্ট অর্ডার রেট কাইনেটিক্স মেনে চলে। তুমি যদি সহগ সমীকরণটা এটা লেখো 2H2O2 থেকে 2H2O প্লাস O2, তাহলেও এটা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স মেনে চলবে। ঠিক আছে, অর্থাৎ H2O2 এর বিয়োজন প্রথম ক্রম বিক্রিয়ার সমীকরণটি মেনে চলে। এবারে ফার্স্ট অর্ডার রেট কাইনেটিক্স কে আর কি কি রূপে পরিবর্তন করা যায়। ফার্স্ট অর্ডার রেট কাইনেটিক্স এর অনেকগুলো পরিবর্ত রূপ পরীক্ষাতে আমাদেরকে বাবু অনুসরণ করতে হবে। কেমন করে বলি, একটু মন দিয়ে বিষয়টাকে বুঝবার চেষ্টা করো। আমরা অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, তখন এই বিষয়টাকে নিয়ে আর একটু বুঝিয়ে দেবো। আমি ছোট ছোট করে আগে বলি যে একটা পাত্রে H2O2 নেওয়া হয়েছে, মন দিয়ে শুনবে। একটা পাত্রে H2O2 নেওয়া হয়েছে, H2O2 টা ক্রমশ ভেঙে যাচ্ছে এই সমীকরণে। এবারে যে স্যাম্পল H2O2 টা নেওয়া হয় তার গাঢ়ত্ব কি আছে
সেটাকে পরিমাপ করা হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাহায্যে। রেডক্স সমীকরণটা হচ্ছে MnO4 মাইনাস প্লাস 8H প্লাস প্লাস 5 ইলেকট্রন, তার থেকে হচ্ছে Mn প্লাস 2 প্লাস 4H2O, আর H2O2 এর জন্য হলো O2 মাইনাস 2 থেকে মাইনাস 2 ইলেকট্রন, তার থেকে হচ্ছে O2। এই দুটো হচ্ছে রেডক্স ইকুয়েশন, অর্থাৎ জারণ বিজারণ সমীকরণে এরা বিক্রিয়া করবে। তাহলে আমরা কি বলতে পারি যে concentration of H2O2 proportional to concentration of KMnO4। দ্রবণে H2O2 এর গাঢ়ত্ব যত বেশি থাকবে পরিমাপ করতে KMnO4 তত বেশি লাগবে। ঠিক আছে, তাহলে যত H2O2 এর গাঢ়ত্ব বেশি তত KMnO4 আমাদের পরিমাণে বেশি লাগবে। এবারে বিজ্ঞানীরা কি পরিমাপ করছে, প্র্যাকটিক্যালি কি করতে হয় না, প্রথমে একটা H2O2 এর গাঢ়ত্ব মেপেছে। প্রথমে যে স্যাম্পলটা আমি নিয়েছি তাকে ফ্রিজিং কন্ডিশনে বরফের মধ্যে দিয়ে মাপা হয়েছে, তাকে আমরা বলবো V0। প্রথমে যেটা লেগেছে আমাদের সেটা হচ্ছে আমাদের কি V0, আর t সময় পরে, তাহলে V0 সমান আমাদের A, আর t সময় পরে প্রত্যেকবার কি করেছি না, স্যাম্পল থেকে 5 ml বা 10 ml H2O2 কে তুলে নেওয়া হচ্ছে। H2O2 কন্টিনিউয়াসলি ভাঙছে, ওইখান থেকে ইনস্ট্যান্ট তুলে বরফ জলে দিয়ে দেওয়া হলো। বরফে দেওয়ার, ফ্রিজিং মিক্সারে দেওয়ার কারণ কি না, এটা ধরে নেওয়া হচ্ছে খুব ঠান্ডা করে দিলে বিয়োজনটা তৎক্ষণাৎ হ্রাস পেয়ে যায়, খুব ঠান্ডা করলে বিয়োজনটা হ্রাস পেয়ে যাবে। ফ্রিজিং করে দিয়ে দেখা যাচ্ছে কি ওই এট দ্যাট টাইম H2O2 কনসেন্ট্রেশন মাপার জন্য পারম্যাঙ্গানেট লাগছে VT। তাহলে প্রথমে 10 ml H2O2 মাপতে লেগেছিল V0 পরিমাণ 0 টাইমে। তারপরে কি করলাম আমরা না, প্রত্যেক সময় অন্তর অন্তর মাপছি, সেটা হচ্ছে VT। এই VTটা সমান কি, তাহলে A মাইনাস X। তাহলে আমাদের সমীকরণটা রূপান্তর কিছু হচ্ছে, দেখো ln V0 বাই VT, ln V0 বাই VT সমান KT। তখন ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এর পরিবর্তিত রূপটা হচ্ছে ln V0 বাই VT সমান KT। এখানে V ভলিউম অফ KMnO4 রিকোয়ার্ড ফর টাইট্রেটিং স্যাম্পল অফ H2O2, অর্থাৎ KMnO4 টা V টা এখানে KMnO4 এর পরিমাণ নির্দেশ করছে। মানে আমরা যে পরীক্ষা চলাকালীন কি করছি, H2O2 টাকে পরিমাপ করছি। এই পরিমাপের H2O2 টা করতে গিয়ে প্রত্যেক 5 মিনিট ছাড়া 2 মিনিট ছাড়া আমরা কি করেছি, একই পরিমাণ 10 ml H2O2 তুলছি আর টাইট্রেশন করছি KMnO4 দিয়ে। প্রত্যেকবার দেখছি KMnO4 কত লাগছে, যে আমরা এভাবে ধর একটা ছক তৈরি করেছি। 0 টাইমে KMnO4 কতটা লেগেছে V0। এবার ধর 5 মিনিট পর, তাহলে এটা V5, 10 মিনিট পর V6, এই V10, 15 মিনিট পর V15, 20 মিনিট পরে মেপেছি V20। তাহলে আমরা কি করব, তাই তো 0 তে V0, 5 মিনিট পরে V5, তাহলে VT এর জায়গায় V5 মানটা লিখলাম, আর T এর জায়গায় 5 মিনিট লিখে K এর একটা মান বের করব। 10 মিনিটে V10, VT এর জায়গায় V10 আর টাইমের জায়গায় 10 লিখে K এর একটা মান বের করলাম। এইভাবে বসিয়ে মানগুলো বের করব। যদি দেখি যে হ্যাঁ প্রত্যেক ক্ষেত্রেই আমার K এর ভ্যালুটা একই আসছে, তাহলে আমরা কি বলবো যে হ্যাঁ H2O2 এর বিয়োজন প্রথম ক্রম হার সমীকরণ মেনে চলে। মানে প্রশ্ন আসবে যে আমরা একটা পরীক্ষা করেছি H2O2 এর বিয়োজন এবং H2O2 টাকে মাপা হয়েছে প্রত্যেকবার KMnO4 এর সাহায্যে, এবং লক্ষ্য করে দেখা গেছে যে আমরা এই রেকর্ডটা পেয়েছি। 0 টাইমে লেগেছিল V0 KMnO4 এর, 5 মিনিটে V5, 10 মিনিটে V10, 15 মিনিটে V15, 20 মিনিটে V20 ইত্যাদি। এবারে প্রশ্নটা বলবে যে দেখাও যে KMnO4 এর বিয়োজন ফার্স্ট অর্ডার রেট কাইনেটিক্স মেনে চলে। তখন আমাদেরকে কি করতে হবে না, এই সমীকরণটা লিখতে হবে। V0 এর জায়গায় প্রত্যেকবার V0 বসবে, টাইমের জায়গায় 5 ধর বসলে, VT এর জায়গায় V5,
10 বসলে টাইমের জায়গায় v10, এমনি করে করে লিখে লিখে আমরা প্রত্যেকবারের জন্য কে এর মানটা বের করব। কে এর মান বের করে যদি আমরা দেখাতে পারি যে না প্রত্যেক ক্ষেত্রে কে এর একটাই ভ্যালু আসে, তো এটা আমরা এস্টাবলিশ করতে পারলাম যে এই চতুর বিয়োজন প্রথম ক্রম হার সমীকরণ মেনে চলে। তোমরা একটু বইটা খোলো, আমি তোমাদেরকে এক্সাম্পলটা দেখাই। তাহলে আমরা প্রথম ক্রম বিক্রিয়ার সমীকরণটা কি পেলাম? কেটি সমান ln a বাই a মাইনাস এক্স, যেখানে a প্রাথমিক গাঢ়ত্ব, a মাইনাস এক্স টি সময় পরে গাঢ়ত্ব, কে হার ধ্রুবক, বা a বাই a মাইনাস এক্স সমান e টু দি পাওয়ার কেটি, অথবা এটা যদি উল্টে দিই a মাইনাস এক্স বাই a সমান e টু দি পাওয়ার মাইনাস কেটি। a মাইনাস এক্স সমান a ইনটু e টু দি পাওয়ার মাইনাস কেটি। a মাইনাস এক্স কি? বিক্রিয়কের গাঢ়ত্ব, তার সাথে এটা একটা রিলেশন। আর একটা কি পাচ্ছি? এক্স বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব, তার সঙ্গে একটা রিলেশন তৈরি করলাম। কারণ আমাদের গ্রাফ কি কি দিতে পারে? প্রথম গ্রাফটা বলতে পারে যে বিক্রিয়া হার ভার্সেস বিক্রিয়কের গাঢ়ত্ব, বিক্রিয়া হার ভার্সেস বিক্রিয়কের গাঢ়ত্ব রেটের সাথে। অর্থাৎ কি লিখবো সেটাকে একটু খেয়াল করি। আর সমান কে ইন্টু এ টু দি পাওয়ার 1, প্রথম ক্রম বিক্রিয়া। কার সাথে তুলনীয়? y সমান mx। এটা কার সাথে তুলনা করা যায়? y সমান mx এর সাথে। আর রেট বিক্রিয়কের গাঢ়ত্ব, কনসেন্ট্রেশন অফ A। তাহলে গ্রাফটা আমাদের হবে মূল বিন্দুগামী সরল রেখা। এটাই রেট প্লট করছি, আর এটাই যদি আমরা বিক্রিয়কের গাঢ়ত্ব প্লট করি, কনসেন্ট্রেশন অফ A প্লট করি, তাহলে আমাদের গ্রাফটা হবে মূল বিন্দুগামী সরল রেখা। y সমান mx এর প্লট, মূল বিন্দুগামী সরল রেখা। দ্বিতীয় গ্রাফ যেটা দিতে পারে, এটা লেখো বিক্রিয়কের গাঢ়ত্ব ভার্সেস টাইম। এই বিক্রিয়কের গাঢ়ত্ব মানে কি? a মাইনাস এক্স, এর সাথে টি এর প্লট। এটা একটু ডিফারেন্ট টাইপ। তাহলে a মাইনাস এক্স ভার্সেস টি এর যে প্লট যদি আমরা করি, এদিকে আমরা প্লট করছি a মাইনাস এক্স y অক্ষ বরাবর, আর এটা আমাদের টাইম প্লট। প্রাথমিক গাঢ়ত্ব কত নিয়েছিলাম? a0, বা a পরিমাণ নিয়েছি, প্রাথমিক গাঢ়ত্ব নিয়েছি a পরিমাণ। এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করে বিক্রিয়কের গাঢ়ত্ব কি হয়? বিক্রিয়া যত চলে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করবে ওটা। t সমান যখন 0, তখন বিক্রিয়কের গাঢ়ত্ব ছিল a, সময় যত বাড়বে ওটা এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করবে, হ্রাস পাবে। আর একটা প্লট আমাদেরকে দেয় বিক্রিয়া জাত পদার্থের গাঢ়ত্ব ভার্সেস টাইম। তার জন্য ফর্মুলাটা এটা, বিক্রিয়া জাত পদার্থের গাঢ়ত্ব হচ্ছে x, বিক্রিয়া জাত ভার্সেস টাইম। সমীকরণটা x সমান a ইনটু 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস kt এক্সপোনেনশিয়ালি গ্রাফ। এটা x, এটা t। t সময় যখন 0, তখন x এর মান 0। তারপরে
এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করবে গাঢ়ত্বটা। তাহলে তিনটে প্লট আমরা এই ক্ষেত্রে দেখলাম, একটা হারের সাথে গাঢ়ত্বের সম্পর্ক, একটা বিক্রিয়কের গাঢ়ত্বের সাথে টাইমের প্লট, একটা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের সাথে টাইমের প্লট। আর ধরো তোমাদেরকে বললো যে অর্ধায়ু ভার্সেস প্রাথমিক গাঢ়ত্বের যদি প্লট দেয়, টি হাফ ভার্সেস এ বা এ জিরো, এই যে প্রাথমিক গাঢ়ত্বের যদি তোমাকে প্লট দেয়, কি লিখবো? না আমরা কি জানি, টি হাফ সমান 0.693 বাই কে, টি হাফ সমান 0.693 বাই কে। তাহলে এর তো এখানে কোনো ভ্যালু নেই, টিটা এর সাথে সম্পর্কযুক্ত বিষয়ও নয়। তাহলে এইদিকে যদি এ প্লট করি, আর এটা যদি আমার এ প্লট হয়, টি হাফ এটা এ, তাহলে এর গাঢ়ত্ব যতই কম থাক যতই বেশি থাক, টি হাফ এর একটা মান নির্দিষ্ট পাবো আমরা। এর গাঢ়ত্ব কমুক বা এর গাঢ়ত্ব বাড়ুক, টি হাফ এর একটা আমরা নির্দিষ্ট ভ্যালু পাবো। এর গাঢ়ত্ব কমুক বা বাড়ুক, টি হাফ এর একটা আমরা পারফেক্ট একটা নির্দিষ্ট এখানে ভ্যালু পেয়ে যাব, ব্যাস। তাহলে এটা টি হাফ এর সঙ্গে বিক্রিয়কের গাঢ়ত্বের প্লট। আর একটা খুব ভালো জিনিস এক্ষেত্রে আমাদেরকে পড়তে হবে, সেটা হচ্ছে ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া। মনে রাখবে, ছদ্ম অর্থাৎ এটা প্রথম ক্রম নয়, কিন্তু দেখে মনে হয় প্রথম ক্রম, সিউডো ফার্স্ট অর্ডার। এই সিউডো ফার্স্ট অর্ডার মানেটা কি? না আমি যদি সহজ করে বলি, যে বিক্রিয়াটিতে একাধিক অণু অংশগ্রহণ করে, বিক্রিয়াটায় অংশগ্রহণ করছে একাধিক অণু, কিন্তু অতিরিক্ত গাঢ়ত্বের জন্য কিছু পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন বিক্রিয়া সাপেক্ষে প্রায় হয়ই না, সেক্ষেত্রে অনেকগুলি বিক্রিয়ক উপস্থিত থাকলেও বিক্রিয়ার হার একটি বিক্রিয়কের এক ঘাতের সমানুপাতি হয়ে যায়। কেমন করে ব্যাপারটাকে লক্ষ্য করি, ধরো একটা বিক্রিয়া এ প্লাস বি থেকে প্রোডাক্টে রূপান্তর হচ্ছিল, এখন লক্ষ্য করে দেখা গেছে হার সমীকরণটা এরকম, অর্থাৎ এর এক ঘাত বি এর এক ঘাতের সাথে সমানুপাতি ছিল। তাহলে টোটাল ক্রম কত এক্ষেত্রে? 1 + 1 = 2 হওয়ার কথা ছিল। যদি কনসেন্ট্রেশন অফ বি, মানে ধরো বি এর গাঢ়ত্বটা আমরা অতিরিক্ত নিয়েছি, তাহলে বিটা প্রায় পরিবর্তন হচ্ছে না, এটা কম বিটা অতিরিক্ত, তাহলে বি এর গাঢ়ত্বের যদি পরিবর্তন তেমন না হয়, তাহলে বিটা থ্রু আউট দ্য রিঅ্যাকশন কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমরা কি বলবো, কে ইনটু কনসেন্ট্রেশন অফ বি নিয়ার ইকুয়াল টু অ্যানাদার কনস্ট্যান্ট কে ড্যাশ, অর্থাৎ আর সমান কে ড্যাশ ইনটু কনসেন্ট্রেশন অফ এ। তাহলে কি পেলাম, বিক্রিয়াতে একাধিক বিক্রিয়ক অংশগ্রহণ করলেও অন্যান্য বিক্রিয়কগুলির গাঢ়ত্ব অতিরিক্ত নেওয়ায় তারা বিক্রিয়াতে তাদের গাঢ়ত্বের পরিবর্তন প্রায় ধ্রুবক থাকে, অর্থাৎ গাঢ়ত্বের পরিবর্তন লক্ষ্য করা যায় না। সেক্ষেত্রে বিক্রিয়াটির কার্যকরী হার কেবলমাত্র একটি বিক্রিয়কের এক ঘাতের সাথে সমানুপাতি হয়, তাই তাকে ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া বা ছদ্ম এক আণবিক বিক্রিয়া বলা হয়। তাহলে একাধিক অণু অংশগ্রহণ করলেও একটি বিক্রিয়কের এক ঘাতের সাথে সমানুপাতি হবে, তাই তাকে বলছি আমরা সিউডো ফার্স্ট অর্ডার। কেউ কিছু বলবে?
উদাহরণটা লেখো, জল মাধ্যমে, মাইকগুলো মিউট করো প্লিজ। জল মাধ্যমে ইথাইল অ্যাসিটেটের আর্দ্র বিশ্লেষণ। এক্ষেত্রে কি ঘটে দেখি না, ইথাইল অ্যাসিটেট CH3 COO2H5 ইথাইল অ্যাসিটেট জল মাধ্যমে আর্দ্র বিশ্লেষিত হয়, একটু সামান্য অ্যাসিড ক্যাটালিস্ট দিলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, জল মাধ্যমে বিয়োজিত হয়ে তৈরি হয় অ্যাসিটিক অ্যাসিড এবং ইথানল। তাহলে ইথাইল অ্যাসিটেট জল মাধ্যমে আর্দ্র বিশ্লেষিত হলে অ্যাসিটিক অ্যাসিড এবং ইথানল পরিণত হয়। এক্ষেত্রে ইথানলের ইথাইল অ্যাসিটেটের গাঢ়ত্ব খুব কম থাকে, জলটা অতিরিক্ত। ধর তুই 1 লিটার জলে 10⁻³ মোল বা 10⁻² মোল ইত্যাদি তুই বা আমরা কেউ ইথাইল অ্যাসিটেট নিয়েছি। যে সময় একটা ইথাইল অ্যাসিটেট ভাঙছে সে সময় একটা জল ভেঙেছে বটে, কিন্তু জলের যে মোট পরিমাণ তার সাপেক্ষে ভাঙাটা নগণ্য। তাই জন্য তাহলে আমাদের রেটটা অ্যাকচুয়ালি K ইনটু কনসেন্ট্রেশন অফ CH3 COO2H5 ইনটু কনসেন্ট্রেশন অফ H2O, অ্যাকচুয়াল এইটি আমাদের রেট কাইনেটিক্স। কিন্তু H2O এর গাঢ়ত্ব অতিরিক্ত হওয়ায় কনসেন্ট্রেশন অফ H2O নিয়ার ইকুয়ালস টু কনস্ট্যান্ট। জলের গাঢ়ত্ব সময়ের পরিবর্তনে প্রায় অপরিবর্তিত থাকে। ধর জল আছে 1 কেজি, 1 কেজি মানে 1000/18 করবি ততটা মোল, তার কতগুলো অণু, তাই কতগুলো অণুর মধ্যে অল্প বিস্তর ভাঙলেও প্রায় অণুর সংখ্যা প্রায় ধ্রুবক ধরে নেওয়া হচ্ছে, অর্থাৎ জলের গাঢ়ত্বে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। ফলে K into H2O near equal to another constant K dash, অতএব K dash into ethyl acetate CH3 COO2H5। তাহলে জলটা অতিরিক্ত থাকায় লক্ষ্য করে দেখা গেছে রেট কাইনেটিক্সটা কেবলমাত্র এস ফ্যাক্টর এক ঘাতের সাথে সমানুপাতিক হচ্ছে, জলটার সঙ্গে কোনো রকম সম্পর্ক থাকছে না। প্র্যাকটিক্যালি জলটার সাথে কোনো রকম সম্পর্ক না থেকে কেবলমাত্র এস স্টারের গাঢ়ত্বের এক ঘাতের সাথে সমানুপাতিক হয়, তাই এটাকে আমরা বলছি ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া, কোথাও ছদ্ম একানবিক বিক্রিয়াও বলা হয়। আরেকটা एग्जांपल লিখতে পারো, অর্গানিক ক্লোরাইড যৌগের আরএক্স অ্যালকিল হ্যালাইড যে যৌগগুলো, এটাকে জল মাধ্যমে আর্দ্র বিশ্লেষিত করলে, আর্দ্র বিশ্লেষিত হলে অ্যালকোহলে পরিণত হয়। ঠিক আছে, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিঅ্যাকশন, জল মাধ্যমে অ্যালকিল হ্যালাইডের আর্দ্র বিশ্লেষণ। নেক্সট एग्जांपल সেম একই মেথডে লিখে দেবে, শুধু এস স্টারের জায়গায় আরএক্স। আর একটা লিখতে পারো অ্যাসিটাইল ক্লোরাইডের CH3COCl এর জল মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ। যদি অতিরিক্ত জল নাও, অ্যাসিটাইল ক্লোরাইড কম নাও, তাহলে দেখা যাবে কি এটাও সিউডো ফসফরাস রিঅ্যাকশনে রূপান্তরিত হবে। অর্থাৎ একাধিক বিক্রিয়ক অংশগ্রহণ করেছে, কিন্তু বিক্রিয়াটি কেবলমাত্র একটি বিক্রিয়কের এক ঘাতের সাথে সমানুপাতিক হচ্ছে, তাই এটাকে আমরা বলছি সিউডো ফসফরাস রিঅ্যাকশন।